আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। তো এগুলো দেখা গেছে কাটটা রেডি করে ফেলছি। পেঁয়াজ আর বেশি করে রসুন কেটে নিছি। তো এগুলো দিয়ে আমি চাপার বড়া করব আর আমের আচার বানাবো আজকে রান্নার পরে। তো এখন যেটা করতেছি সেটা হলো যে মাছ নিয়ে আসছে বলতে আমি বলছিলাম গতকাল রাত্রেই বলে রাখছিলাম, যেহেতু আমার ছেলেরা এই কই মাছটা অনেক পছন্দ করে, তো ভাবলাম কই মাছ রান্না করে নিয়ে যাব। তো সাথে সাথে কেটে সাথে সাথে রান্না করলে দেখা গেছে মানে খুব মজা, মানে একটা মজা হয় আর কি। আর ফ্রিজে রাখা দেখা গেছে কই মাছ এত বেশি একটা ভালো লাগে না, কোনো মাছই ভালো লাগে না, কই মাছ না শুধু। তো এগুলো রাত্রে বইলে রাখা হয়েছিল আড়তের রূপকে, তো উনি কিনে দিয়ে পাঠাইছে। সানির আব্বু কিছুক্ষণ আগে বাজারে গেছে, তো মোটামুটি বড়ই আছে কয়ের সাইজগুলো। ওই দিন যে নিয়ে আসছিল ওই দিন এগুলো আর বেশি বড় ছিল। এখানে সম্ভবত 2 কেজি হয়ে যাবে। দেখেন অবস্থা লাফালাফি। আর কই মাছ কাটতে তো প্রচুর কষ্ট, তো কষ্টের চিন্তা করা কি আর করবো বলেন, কষ্টের চিন্তা করলে তো আর হবে না। আমার ছেলেরা যেটা পছন্দ করে ওইটাই রান্না করে নিয়ে যেতে হবে। তো গতকালকে ওই জায়গা থেকে গ্রাম থেকে এসে দেখা গেছে রান্না বান্না করছি শর্টকাটের মধ্যে। 2 জাতের মাংস রান্না করে রেখে দিছি। আর আজকে কই মাছগুলো করবো, চাপার বড়া করবো, আমের আচার বানাবো। এগুলো করতে করতে দেখা গেছে দেখবেন বিকাল হয়ে গেছে। মাছগুলো কাটতে তো বেশি সময় লাগবে আমার, কই মাছ কাটতে অনেক সময় লাগে, কাটা প্রচুর কাটা কই মাছের শরীরে। দেখেন অবস্থা লাফালাফি করতেছে। তো কই মাছ আবার বাজার থেকে কাটতে দেয় না। এই জায়গায় আমাদের এই জায়গায় সব ধরনের মাছ, মানে বড় মাছ যেগুলো আছে এগুলো কাটতে দেয়, কই মাছ কেটে দেয় না। কই মাছ আসলে কাটা কষ্ট অনেক। এই যে দেখেন অবস্থা, এগুলো ছাই দিয়া মাইরা তারপর এখন কাটবো। মাছ যখন মানে এরকম জ্যান্ত থাকে লাফালাফি করে তখন দেখতে ভীষণ ভালো লাগে আমার। তো এগুলো এখন কাটি, কুটটা তারপর রেডি করি রান্না। তো মাছ কাটা দেওয়া শেষ। তো এগুলো আজকে রান্না করব, আগামীকালকে নিয়ে যাবো ছেলেদের জন্য। বড় বড় সাইজ যেগুলো এগুলো রাখছি। আর এখানে এগুলো সবগুলো নিয়ে যাবো কাঁচা মাছ, তো ওই জায়গায় যে রান্না করে খাওয়াবো ওদেরকে। তো আর এখান থেকে যে কই মাছ থেকে ডিম বের হয়েছে, ডিমগুলো তরকারিতে দিয়ে দিব। আর কি রান্না করব, চাপার পুলি করব আর কুমড়ো ভাজি করব। তো মাছগুলো এখন ফ্রিজে রাখি আর এগুলো রান্না করব এখনই। টমেটো দিয়ে একটা বোনা বোনা টাইপের করবো আর কি। সানির আব্বু যদি ভাজি খেতে চাই তাহলে এইখান থেকে আমি 2 পিস ভাজি করে দিব। সানির আব্বুর জন্য এই যে 2টা মাছ ভেজে নিচ্ছি, মশলা করে কই মাছ। নাকি কোন জায়গায় কাজ আছে, তাড়াতাড়ি চলে যাবে খেয়ে দে। তো মাছ ভাজি হয়ে গেছে, আর সাথে একটু পেঁয়াজও ভাজবো আর ডালি কুমড়া ভাজবো। ডালি কুমড়া নিয়ে আসছিলাম গাছের। এখন বাইরে নেই, এখনই চলে আসবে। শুক্রবার দিন তো নামাজের আগে মানে বেরিয়ে যাবে। এদিক দিয়ে কই মাছের ভাজিটা হয়ে গেছে। তো কুমড়ো ভাজিগুলো বসায় দিচ্ছি, এই যে আস্তে আস্তে হচ্ছে। আর এখানে এই যে কই মাছের মধ্যে হলুদ মরিচ ধনিয়া সবকিছু মাখায় রাখছি, লবণ এটা ভেজে তারপর বোনা করবো টমেটো দিয়ে। আর চাপার পুলির জন্য এই যে বেশি করে মশলা কেটে রাখছি, পেঁয়াজ রসুন। আর এগুলো আচারের জন্য রাখছি আলাদা করে। তো চাপা পুলির জন্য দেখা গেছে শুকনো মরিচ ব্লেন্ড করতে হবে, তো শুকনো মরিচটা আগে ব্লেন্ড করে নিই। তারপর তো এই যে কুমড়ো বড়াটা বানিয়ে এই যে কই মাছগুলো হালকা ভেজে নিয়েছি, সাথে যে ডিম ছিল ডিমগুলো ভেজে নিয়েছি আজকে। আর এখানে এই যে সরিষা ব্লেন্ড করছি, আচার বানাবো আমের। তো একটু আগে ভাগে কাজগুলো আগে রাখলেই দেখা গেছে
করতে সুবিধা হয়। আর এখানে এই যে মরিচ, শুকনো মরিচ আর চেপা ব্লেন্ড করছি একসাথে। আর এখানে মশলাটা ভালো মতো কষায় নিতেছি। মাছের বোনা, সাথে টমেটো দিব। টমেটো দিয়ে বোনা করবো। মশলাটা ভালোভাবে কষানো হোক। তরকারি কি অবস্থা দেখি, এই যে ভালো মতন কষাইয়া টমেটো দিয়া তারপর ঝোল দিয়ে দিয়েছিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। ঝোলটা অনেকক্ষণ ধরে জাল হচ্ছে। সানির আব্বু আইসা এখন চলে গেছে খাওয়া দাওয়া করে, সাথে সাথেই ও এক জায়গায় যাবে, কাজ আছে, আর বাসায় আসবে না, নামাজ পড়ে ওইখানে চলে যাবে। তোরে খাবারটা বিদায় দিলাম এখনই। আর আমি এগুলো আস্তে আস্তে তরকারিগুলো রান্না করি। এটা রান্না হলে আমি চাপার বড়া বানাবো, চাপার পুলি। একটা কাঁচামরিচ দিয়ে দিব। ধনিয়া পাতা নেই আজকে, ধনিয়া পাতা থাকলে দিলে ভালো হতো। আজকে সকালে দেখা গেছে নাস্তা খাওয়া হয় নাই, মানে ইচ্ছা করে খাই নাই, ভালো লাগে নাই একা একা। তো এখন খিদা লাগছে, 1:30টার মতো বেজে গেছে। তো রান্না বান্না তো মোটামুটি হয়েই গেছে। কুমড়া বড়া করছি, তারপর আবার মাছ ভাজলাম, শুটকি ভর্তা আছে। তো এখন খাবো, খেয়ে দিয়ে তারপর রান্না বান্নাগুলো করে তারপর গোসল করবো, ঘর মুছবো। তরকারিটা হোক আস্তে আস্তে, আমি ভাত খাইতে বসছি। ওই দিন যে শুটকি ভর্তা বানিয়েছিলাম একটু বেশি করে বানিয়ে রাখছিলাম ফ্রিজে, বের করছি কিছুক্ষণ আগে। ডিপে রাখছিলাম, তো নর্মালে রাখলে দেখা গেছে ভালো থাকে না। কারেন্টের অনেক সমস্যা করে তো গরমের সময়। শুটকি ভর্তা দিয়ে ভাত খাই, যেমন মন চাইতেছে আমার শুটকি ভর্তা দিয়ে খাই জাল জাল করে। আর এই ভর্তাটা তেমন একটা জাল হয় নাই, যতটুকু জাল হওয়ার মানে ভাবছিলাম জাল হবে। বিসমিল্লাহ। তবে আবার মনে হয় ডিপ ফ্রিজে না রাখলে ভর্তা নষ্ট হয়ে যেত। এখন ওই আগের মতোই আছে। কই মাছের তরকারিটা হয়ে গেছে। আর এখন এই যে শুটকির বড়াটা বসিয়ে দিব, চাপা শুটকির। আগে মশলাটা বানিয়ে নিতে হবে, দেয়া বাটি বের করে ফেলছি। আর কুমড়ো পাতাগুলো এই যে ফ্রিজ থেকে বের করলাম মাত্র, এগুলো এখন ধুয়ে পরিষ্কার করবো। অল্প ওই পাতা, এই জন্য অল্প করে মশলা বানাবো। পাতাগুলো আবার মোটামুটি একদম দেখেন, একদম কড়া লগা। তরকারিটা বাড়ি সানিদের জন্য বাইরে আমি তারপরে তোর ইয়াটা বসাই দিব, চাপার মশলাটা। তো চাপার বড়ার মশলাটা বানায় নিতেছি। এখানে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেওয়া হয়েছে। আর এখানে সব মশলা আছে। এখানে মরিচ বাইটটা দিচ্ছি, শুকনো মরিচ, হলুদ আর চাপা ব্লেন্ড করে দিছি। আজকে ব্লেন্ড করে করতেছি। তো কাটা থাকে তো সেজন্য ভাবলাম শুকনো মরিচের সাথে আজকে চাপাটা ব্লেন্ড করে দিলাম। কাটা অবশ্য দেখা গেছে একদম মিশে যায়, অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয়। তো ভাবলাম আজকে মরিচের সাথে ব্লেন্ড করে ফেলি। এখানে আর কোনো মশলা লাগবে না, আস্তে আস্তে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচটা মাঝারি সাইজ করে ঢাকনা দিয়ে দেখে দিই। আর আম কাটবো এখন, আমগুলো কেটে কুটে রেডি করি। মশলাটা ভালোভাবে একদম ভাজা ভাজা করে নেব চাপার পুলির জন্য।
আর ভাজা ভাজা হবে। আর এদিক দিয়ে আমগুলো দিয়ে নিতেছি। আমি আজকে মানে শুকলা সহ আচার বানাবো, শুকলাটা ফেলবো না আজকে। তো অনেকে দেখি বানাই, এর আগে আমি এভাবে বানাই নাই, মানে খালটা ছিলে ফেলে তারপর বানাইছি। আজকে ভাবলাম খাল সহ বানিয়ে দেখি কেমন হয়। পরিষ্কার করি এখন। তো চাপার মশলা যে বানানো হয়ে গেছে, আর মশলাটা এখন এই যে পাতার মধ্যে একটা একটা করে সুন্দর মতন বইরা নিব। বইরা আস্তে আস্তে বলিগুলো বানিয়ে ফেলবো। এদিক দিয়ে দেখেন আমও কেটে নিতেছি, মানে একটা হলে আরেকটা বসাবো আর কি, এরকম অবস্থা হয়েছে আমার। সময় নাই, কি আর করবো বলে এক একটা বাস করে এক একটা বসাইতেছি। চাপার পুলিটা বানাইয়া তারপর আমের আচারটাও বানিয়ে ফেলবো, তারপর গরম হচ্ছে, তারপর গোসল করে ফেলবো। আর গোসল করে রান্নাঘরে আর আসতে ইচ্ছা করে না, প্রচণ্ড গরম লাগে। গোসল করলে আর এইসব কাজ করতে ইচ্ছা করে না আমার। কড়াই বেশি করে তেল দিয়ে দিই। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখন পাতাটা মুড়ায় নেই সুন্দর মতনে। প্রথমে যেগুলো ভেজে নিলাম, আর এখানে আর কয়েকটা আছে, 5-6টার মতো হবে। তো এগুলো আস্তে আস্তে ভেজে নিই। সরিষার তেলের মধ্যে ভাজতেছি। আর বড়াগুলো দেখা গেছে বেশি বড় করি নাই, পাতা তো ছোট ছোট, আজকে পাতা বেশি বড় না, সেজন্য ছোট ছোটই হচ্ছে। কয়েকটা হবে আর কি, 4-5টার মতো হবে। তো সব মিলে 10-12টার মতো হবে। তো দেখা গেছে গতকালকে নিয়ে আসছি পাতাগুলো, গাছ থেকে তুলে রাত্রেবেলা আনা হয়েছে। তো সাথে সাথে তো বানানো যায় না, দেখা গেছে কাজের ঝামেলার জন্য রাত্রেবেলা দেখা গেছে শুধু গরুর মাংস আর মুরগির মাংস রান্না করে রাখছি। তো পুলি বানাইতে অনেক ঝামেলা, পেঁয়াজ রসুন মশলা এগুলো রেডি করতে হয়, তারপরে আবার মশলা বানাইতে হয়, বানিয়ে তারপর এই যে এভাবে ভরে ভরে তারপর বানাইতে হয়। এটা খেতে কিন্তু অনেক মজা, ঝামেলার কাজ হলেও খাবারটা কিন্তু অসাধারণ খেতে। আস্তে আস্তে বানাই। আর আমগুলো ওই যে কাটা হয়ে গেছে প্রায় শেষ। তো আমের আচার বানিয়ে ফেলবো। 5 ফোড়নের একটা মশলা বানাতে হবে। তো আচার বানানোর জন্য এই যে আমগুলো এভাবে কেটে নিছি খাল সহ। আর খালের মধ্যে দিয়ে দেখা গেছে এই যে শিরা টিরা ডুববে না, তেল ডুববে না, তো এইভাবে এই যে মাঝখান দিয়া কেটে কুটে নিছি। আম কাটা শেষ। আর আম কাটতে যায় দেখেন আমার হাত কেটে গেছে, অনেকখানি হাত কাটছে। এগুলো তো বয়রা অনেক শক্ত হয়ে গেছে এই যে। তো বটির মধ্যে ঠাস করে যায় আমার আঙ্গুলের মধ্যে লেগে পড়ছে, অনেক রক্ত ধরছে। তো কিছুই করার নাই, একা হাতেই সব করা লাগে, কিছুই করতে পারবো না, প্রচুর ব্যথা করতেছে। আর এখানে সরিষা বাটা তো আগেই বাটা নিছি। আর 5 ফোড়নের জন্য এটাই মেন মশলাটা। তো এটা আচারে না দিলে তো ভালো লাগে না। তো এটা মশলাটা আমি একটু হালকা ভেজে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। এখানে সব কিছু দিছি, জিরা, গমুরি, তারপর গুঁড়া হস, কালো জিরা, আবার আছে হলো মেথি, সব কিছু দিয়ে হালকা একটু টাইলা তারপর শুকনো মরিচগুলো একসাথে দিয়ে দিব। কারণ দেখা গেছে পরে আবার আলাদা করে আবার অল্প করে আবার ব্লেন্ডারে দেওয়া যায় না, একসাথে সব কিছু দিয়ে ভেজে নিই। আর ভিনেগারটা আমার বাসায় ছিল আগে, সাদা যে সিরকাটা আচারের মধ্যে ব্যবহার করে এটা, এই যে এটা বের করে নিছি। আর 5 ফোড়নগুলো হালকা একটু তেলে ব্লেন্ড করে নিই। শুকনো মরিচগুলো দিয়ে দিই গোটা ছাড়িয়ে। তো হাতের অবস্থা খুবই খারাপ, খুব খারাপ লাগতেছে। আচার কীভাবে বানাবো, নাড়াচাড়া করবো বুঝতেছি না। তো একটু বেশি তেলে লাগে আচারগুলোতে, টক মিষ্টি জাল হবে আচারটা। তেল দিয়ে দিলাম। আর এখন দিব হলো রসুন কুচি। আর এই রসুনগুলো বাকিগুলো আমি আস্ত রাখছি, এগুলো দিয়ে মানে শেষের দিকে দিব। তো
একটা রসুন কুচি দিয়ে দিলাম, আর এখন দিব হলো এই যে সরিষা বাটা। তো একসাথে দিয়ে দিব। এগুলো একটু হালকা তেলের মধ্যে ভেজে তারপর আমগুলো দিব। তারপর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু দিয়ে দিব সামান্য পরিমাণ, যেহেতু এই যে মরিচ দিব শুকনো মরিচ ব্লেন্ড করে, সেহেতু মশলার পরিমাণটা আপনার আন্দাজ বুঝে দিবেন। দেখা গেছে যারা জাল বেশি খায় তারা তো জাল দিবে, আর আমি জাল বেশি পছন্দ করি আচারের মধ্যে, একটু জাল বেশি করে দিব। তো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর একটু জিরার গুঁড়া সব কিছুই দিয়ে দিলাম। লবণ দেওয়া বাকি আছে, লবণ দিয়ে দিব। তো লবণ এখানে বিট লবণ দিব, বিট লবণ দিলে আচারের টেস্টটা দ্বিগুণ আসে। তো 10 মিনিটের মতো ভাজবো তেলের মধ্যে, আমগুলো ভেজে তারপর চিনি দিব। জাল জালও হবে, টক মিষ্টি হবে আর কি, এটা মানে একদম মিষ্টি হবে না, টক মিষ্টি জাল হবে। আচার অনেকভাবে বানানো যায়, যার যেভাবে পছন্দ। তবে আমার ছেলে জাল জালের পরিমাণ বেশি খাইতে পারে না, মিষ্টির আচারটাই বেশি পছন্দ করে। আরেকটা আছে জাল আচার, শুধু জাল হবে, তেলের মধ্যে থাকবে, ওইটাও আমার পছন্দ আর সানির আব্বুর পছন্দ, কিন্তু ছেলেদের পছন্দ হইতে না। ছেলেরা যে এই আচারটা বেশি পছন্দ করে। হালকা একটু ভাজা হোক। তো তেলের মধ্যে অনেকক্ষণ ভাজা নিচ্ছি, যে দেখেন অনেকক্ষণ ভাজার ফলে কালারটা চেঞ্জ হয়ে গেছে। মশলার সাথে সব ভালোভাবে ভেজে চিনি দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা থেকে দেখবেন পানি ছাড়বে, তারপর আস্তে আস্তে আচারটা হবে। আর এখানে কোনো পানি নাই, আমগুলো আমি প্রথমে ধুয়ে পানি জড়িয়ে তারপর আবার কাটছি সুন্দর মতনে। এখানে আস্ত রসুন কেটে রাখছি, শেষের দিকে দিয়ে দিব। এই আচারে শেষের দিকে আস্ত রসুন দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। ব্লেন্ডারে পাঁচফোড়নগুলো ব্লেন্ড করে নিয়ে মরিচ একসাথে সব কিছু ব্লেন্ড করে নিয়ে, হাতের ব্যথা, মানে হাত নিয়ে নাড়াচাড়া করতে পারতেছি না, তারপরে করতেছি, কিছু করার নাই। আচারের অবস্থা দেখেন, চিনি থেকে প্রচুর পরিমাণে পানি উঠছে। মানে আমি এটা একটু এত বেশি শুকনো করবো না, একটু মাখা মাখা টাইপের রাখবো আর কি। সিরকাটা দিয়ে দিই, সিরকাটা দিলে দেখা গেছে আচারটা নষ্ট হয় না। যতটুকু ছিল ততটুকু দিয়ে দিই, অল্প আর একটু আছে, রেখে লাভ নেই। মোটামুটি বেশ অনেকখানি আচারই হয়েছে, এটা আরও জাল করতে হবে, আরও শুকনো শুকনো করবো। আচার বানানো প্রচুর কষ্ট, খাওয়া তো একদম ইজি, দেখা গেছে মুখে দিলেই শেষ। তো এই যে পাঁচফোড়ন গুঁড়ো করে নিছি ব্লেন্ডার দিয়ে, আর এখানে এই যে বিট লবণ বের করে রাখছি, এগুলো নামানোর আগে দিব। চুলার উপরে আরও নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ। আচারের কালারটা দেখেন সেই হয়েছে। এখানে আরও 2বার চিনি দেওয়া হয়েছে, প্রথমবার যে দিছিলাম তো বদন টক হয়ে গেছে, পরে আরও 2বার দিছি। আর দিয়ে দিব এখন পাঁচফোড়ন। পাঁচফোড়নের যে মশলা, এটা আমি একবার দেওয়া হয়েছে, মানে যখন চিনি দিছি চিনির সাথে দিছিলাম। এখন দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলো রসুন, আস্ত রসুন কয়েকটা। আর বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। আচারটা হয়ে গেছে। চুলার আঁচটা কমাই দিচ্ছি, জাল তেমন একটা হয় নাই, মিষ্টি আচারই হয়ে গেছে। ভাবছিলাম জাল হবে, ভালো হয়েছে। আমার ছোটো ছেলে খাইতে পারবে না তো বেশি জাল হলে, আমি আবার এত জাল খাইতে পারবো না। আচার বানানো তো কমপ্লিট। আচার বানিয়ে দেখেন আমি হাত অনেকখানি কাটছি, এই যে অনেকখানি হাত কেটে ফেলছি,
মাংস দেখেন একদম বটি যেটার ভিতর দিয়ে ঢুকছে, সামনার ভিতর দিয়ে। আর এখন গোসল করবো, ঘর মুছবো, অনেক কাজ। আবার ছেলেদের জন্য কি কি নিব এগুলো গুছিয়ে আবার ব্যাগের ভিতরে ভরতে হবে। আজকে কিছু বলে রাখবো, আর ফ্রিজের খাবারগুলো আগামীকালকে বলবো যাওয়ার আগ মুহূর্তে। কতটা নামিয়ে ফেলবো এখনই। তো এই যে আচার বানানো শেষ, আচারের ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে, কালার একদম আচারের মতোই হয়েছে, আচার যেরকম হয় আর কি ওইরকমই হয়েছে। তো এখন রান্নাঘর থেকে বিদায়, ঘরের কাজগুলো করি, করে সেটা তারপর গোসল করি। আর আস্তে আস্তে ছেলেদের জন্য কী কী নিব গুছগাছ করি। বিকালবেলা আবার সানির আব্বুর জন্য একটু বাইরে যেতে হবে বাজারে, ওর জন্য একটা শার্ট কিনবো। অনেক কাজ, অনেক কাজ। আর এখন সময় হচ্ছে বিকাল 5:30। যে দেখেন আঙ্গুল কাটতে একদম মানে এমন রক্ত বের হচ্ছে, মানে নাড়াচাড়া করতে পারতেছি না। তো গোসলের আগেই খাওয়া দাওয়া করে নিছি, খাইয়া তারপর দেখা গেছে এই যে আচার বানাইলাম, পুলি বানাইলাম, ঘর টর পরিষ্কার করলাম, গুছাইলাম, কাপড় দিলাম, গোসল করলাম, সব কিছু কইরা আসরের নামাজ পড়ে যে আসলাম। ওই দিন যে মোরাব্বা বানাইছিলাম চাল কুমড়ার, ওটা ছিল ফ্রিজে, তো ভাবলাম খাইয়া শেষ করে রাখতে যাই, তা না হলে নষ্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। একদম নরম মোমের মতো দেখেন, রস ভিতরে কেমন ভাবে ঢুকছে, মজা হয়েছে। ছেলেদের জন্য তো আমি আলাদা বক্সে রেখে দিয়েছি, আগামীকালকে ইনশাল্লাহ ঢাকা গেলে নিয়ে যাবো সব কিছু। তা এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা। তো একটু বাইরে গেছিলাম, মাত্রই আসছি। তো সানির আব্বুর জন্য শার্ট কিনতে গেছিলাম, আর আমার একটা বোরকা বানাইতে দিয়েছিলাম। এই যে দেখেন বোরকার ডিজাইনটা, কালারটা খুবই চমৎকার। আর লাইটের আলোতে কেমন আসতেছে জানি না, তবে বাস্তবে কিন্তু কালারটা খুবই সুন্দর। আর সাথে হিজাবও আছে, আর কাপড়টা একদম সফট, গরমের মধ্যে পরার জন্য খুবই আরামদায়ক একটা কাপড়। তো বোরকা নিয়ে আসছি, বোরকা বানাইতে দিয়েছিলাম গত সপ্তাহে, বানিয়ে নিয়ে আসলাম। বোরকার ডিজাইনটা আমার খুবই ভালো লাগছে, সাথে এই যে স্টোনের কাজ আছে। এই যে আর সানির আব্বুর জন্য শার্ট আনতে গেছিলাম, শার্ট পাই নাই, মানে ওর যে সাইজ মাপের যে সাইজ থাকে ওই সাইজের শেষ হয়ে গেছে, শার্ট নাই। তো সামনের সপ্তাহে নাকি আনবে বলছে। তো চলে আসছি বাসায়, শার্ট পাই নাই। এক দোকান থেকে ওর জন্য আমি শার্ট কেনাকাটা করি। ওর কাপড় আসলে মেলানো খুব কষ্ট, মোটা মানুষ তো মানে মেলানো যায় না। আর এখানে আছে একটা হলো হিজাব, এই যে দেখেন হিজাবটাও খুবই সুন্দর, সাথে ম্যাচিং করা। আর কাপড়টা খুবই ভালো, খুবই সফট একটা কাপড়। তো এই হলো বাইরে থেকে আসলাম। আর ছেলেদের জন্য যে এখানে তরকারি যে রান্না করে রাখছি বা বের হয়ে গেছে, যে দেখেন ফ্রিজে রাখি না এখনো। আর পলিগুলো এভাবে আমার হাতের মধ্যে এমন কাটা, মানে এমন একটা কাটা কি বলবো, এমনভাবে কাটছে, এত রক্ত ঝরছে, মানে এখন আর ব্যথার জন্য আমি কিছুই কাজ করতে পারতেছি না। আর আমাদের জন্য এখানে অল্প অল্প তরকারি রেখে দিছি রাত্রে খাওয়ার জন্য। আর বড়া বানাইছিলাম, কুমড়ার বড়া, এটা তো রয়ে গেছে। আর এখানে আছে মাছের ভাজি, 2টা করছিলাম, একটা রয়ে গেছে, সানির আব্বু একটা খাইছে, আমি খাই নাই। তো আজকের মতো এই পর্যন্ত, এই ভিডিওটা শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।